আমাদের দেখতে হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি একজন যুদ্ধাপরাধী, ওয়ার ক্রিমিনাল। তার দেশে যাচ্ছেন, তাকে আলিঙ্গন করছেন এবং সেখানে গিয়ে তিনি বলছেন সেটা নাকি তার পিতৃভূমি। এর মধ্যে দিয়ে বামপন্থী যুব নেতৃত্ব বলে দিচ্ছে, আমি নাম নিচ্ছি না, আপনিও চিনবেন, যে বিজেপি এলে এমন কি আর ক্ষতি হয় না, যারা বলছেন তাদের তো রাজনীতি সম্পর্কে স্পষ্ট ধারণা নেই। সে বামপন্থী হয়তো ভাবনা চিন্তায় প্রাণিত হচ্ছেন, কিন্তু ভেতরে ভেতরে এরকম একটা ধর্মীয় অনুভূতি কাজ করে। নোবেল পুরস্কারটা অপেক্ষা করছে বাংলার রাজনীতি, নাকি আপনি নোবেল পুরস্কার পেতে চলেছেন এবং আপনার জন্যই নাকি 26,000 মানুষের চাকরি আটকে গেছে, এটাই সরকারের ন্যারেটিভ। এবং একটা মিডিয়া সেল বলে আপনি নাকি বিনাশ রঞ্জন। এই যে মিডিয়া এই প্রচার করছে, তো তার পাল্টা কিন্তু মানুষের অভিজ্ঞতা বাড়ছে যে তাহলে মিডিয়া কী চায়, যে দুর্নীতিটা লালন পালন হোক। ভয় কি লাল রঙে, আমাদের প্রিয় রং লাল। বারবার রাজনীতির ময়দানে দাঁড়িয়ে কখনো লাল রঙের প্রতি তার উদ্বাহু আহ্বান, আবার ধর্মনিরপেক্ষতার প্রতি তার এক অদ্ভুত যুদ্ধ, সব মিলিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আপনাকে স্বাগতম। নমস্কার। নমস্কার। সেদিন একটা লাইভে দেখছিলাম, একটা গদি মিডিয়ার লাইভে, আপনি খুব সুন্দর বলেছিলেন যে সেই শঙ্খ ঘোষের কবিতার মতো, শূন্যতাই যেন শুধু শূন্যতার ভেতরে এত ঢেউ আছে সে কথা যেন না, শূন্যের ভেতর অপার শক্তির কথা বলেছিলেন। সামনেই নির্বাচন আসছে, শূন্যের ভেতর অপার শক্তিকে কিভাবে দেখছেন? এই শক্তির প্রকাশটা আমরা দেখতে পাচ্ছি বিগত বেশ কয়েক মাস ধরে পশ্চিমবাংলার গ্রামগঞ্জে, পথে ঘাটে, সর্বত্রই মানুষ যারা অসহায়, মানুষ যারা বঞ্চিত, নিপীড়িত, তাদের যে লড়াই চলছে, সেই লড়াই সর্বত্র আমি দেখতে পাচ্ছি লাল ঝান্ডা। এবং এই লাল ঝান্ডার লড়াইটাকে আটকাবার জন্য কেউ প্রচুর টাকা খরচা করে বিরাট মঞ্চ তৈরি করছেন, নাচিয়ে গাইয়েদের নিয়ে আসছেন, কেউ রথযাত্রার নাম করে কোটি কোটি টাকা খরচা করছেন, কিন্তু সেখানে জনমানুষের কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না। কিন্তু জনমানুষ এখন তারা জাগছেন এবং তারা শূন্য থেকেই সেটা আরও দ্রুত গতিতে, ঊর্ধ্ব গতিতে যাওয়ার জন্য একটা প্রস্তুতি নিচ্ছেন। মানে শূন্য থেকে শুরুর গল্প শুরু হচ্ছে, শূন্য থেকেই গল্প শুরু। এবার একটু আমরা নিশ্চয়ই সেই এটা নিয়ে কথা বলবো, শূন্যতা নিয়েও কথা বলবো, কিন্তু বিশ্ব রাজনীতির দিকে একবার আমরা তাকাই। এখনও অবধি আমরা দেখছি যে যেই যুদ্ধটা হয়েছে, যেটা অনেকে আগে ব্যঙ্গ করে বলতেন যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে মানে একটা শান্তির যুগ এসে গেছে, মার্ক্সবাদ ভুল। উল্টে কার্ল মার্ক্স বারবার বলেছেন, বা লেনিনও বলেছেন, যে 20 বছর অন্তর অন্তর পুঁজিবাদী অর্থনীতির একটা এরকম বড় যুদ্ধ আসে। ফলে আমরা একটা আশ্চর্য যুদ্ধের সামনে দাঁড়িয়ে আছি, যেখানে দেখা যাচ্ছে ভারত সরকার এখনও সেই যুদ্ধের বিরুদ্ধে তীব্র কোনো কথা বলেনি। মোদী সরকার মিমি করছে, অনেকে বলছেন। সামগ্রিকভাবে এই যুদ্ধটা আমাদের কোন দিকে নিয়ে যাচ্ছে? দেখুন, এই যুদ্ধ থেকে একটা পরিষ্কার হয়ে গেল যে ভারতবর্ষ যখন তারা উপনিবেশিক শাসন থেকে মুক্ত হয়ে তারা একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ভেতরে ঢুকলেন, যার মূল চিন্তাই ছিল বিজ্ঞান মনস্কতা, যার ফলে ভারতবর্ষ পৃথিবীর কাছে অত্যন্ত সাদরে গ্রহণীয় ছিল, কেন ভারতবর্ষের জোট নিরপেক্ষ নীতি তারা বজায় রাখছিল। যদিও তাদের মনে প্রাণে সমাজতান্ত্রিক ধারণা নিয়েই তারা প্রাণিত হয়েছিলেন। এমনকি পঞ্চবার্ষিকী যে পরিকল্পনার ফলে ভারতবর্ষের স্বাধীন ভারতবর্ষ, তার ব্যাপক পরিকাঠামোগত উন্নতি হয়েছিল। সাধারণ মানুষের জীবনে নতুন করে একটু বোধ জাগছিল যে আমরা ভারতবর্ষের নাগরিক, আমরা ও দেশের সম্পদ তৈরি করি, সেই সম্পদের অংশগ্রহণ করি। সেটা ভেঙে গেছে। আজকে আমাদের দেখতে হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি একজন যুদ্ধাপরাধী, ওয়ার ক্রিমিনাল। তার দেশে যাচ্ছেন, তাকে আলিঙ্গন করছেন এবং সেখানে গিয়ে তিনি বলছেন সেটা নাকি তার পিতৃভূমি। এখন ভারতবর্ষের মতো এত বড় দেশের প্রধানমন্ত্রী যদি একটা এই ক্ষুদ্র দেশ, যারা নির্বিচারে শিশু নারী হত্যা করছেন, যার বিরুদ্ধে একটা পরোয়ানা জারি হয়েছে যুদ্ধাপরাধী হিসেবে আন্তর্জাতিক আদালতে, সেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী গলায় মেলাচ্ছেন, এটা একটা অত্যন্ত অসম্মানের, ভারতীয় ঐতিহ্যের বিরোধী। এবং ভারতবর্ষের মাটির ভেতরেও সেই দল যারা ক্ষমতায় আছেন তারা মানুষের মধ্যে বিভাজন তৈরি করছেন, যেটা মারাত্মক দুঃখের। আমি আজকেই একটু পড়ছিলাম, যার ফলে আমার ফেসবুকে পোস্ট করেছি, যে অশোকের শিলালিপিতেও পরিষ্কার বার্তা দেওয়া আছে যে নিজ ধর্মের
গরিমা প্রকাশ করতে গিয়ে অন্য লোক ধর্মকে অসম্মানিত করো না, ধর্ম বলেছেন ধম্ম। হ্যাঁ, তাহলে ভারতবর্ষের যে যাত্রা শুরু অনেক যন্ত্রণার মধ্য দিয়ে একটা সঠিক পথে এগোচ্ছিলেন আলোকবর্তিকা নিয়ে, সেটাকে আমরা দুর্ভাগ্যজনকভাবে ধ্বংস করে দিয়েছি বিজেপি আরএসএসের ক্ষমতায় আসার ফলে। এখানে একটা কথা বলি যে ইরানের যে আজকের স্বাভাবিক গতিটা তো কমিউনিজমের দিকেরই হওয়ার কথা ছিল, কেননা ইরানের অন্যতম বামপন্থী শক্তি ছিল তুহেদ পার্টি, যাকে খামেইনিদের হাতেও মরতে হয়েছিল, আমেরিকার হাতেও মরতে হয়েছিল। তাহলে ইরান কেন একটা স্বাভাবিকভাবে লাল পতাকার দিকে যেতে পারল না? এটা তো ইতিহাসের গতিতে আমাকে বুঝতে হবে তো, যে ধর্ম এবং ধর্মের আবেগ। ইরান একটা তারা ইরান শাহ যে চূড়ান্ত দক্ষিণপন্থী এবং আমেরিকার হাতে পুতুল ছিল, তার বিরুদ্ধে একটা পাল্টা যে বিদ্রোহ হলো, সেটা ধর্মীয় বিদ্রোহ হয়ে গেল, যে তারা ধর্মকে অসম্মান করছে। আসল লড়াইটা তো কমিউনিস্টরা লড়লেন। তাই তো হয়, চিরকালই তাই হয়। এখনও ইরানের বুকে যারা গণতান্ত্রিক পদ্ধতিতে গণতান্ত্রিক প্রশাসনের জন্য লড়াই করছিলেন, ট্রাম্প যাদের ভুল করে ভেবেছিল যে ওরা ট্রাম্পের সহায়তা করবেন, সেটা ভুল ভাঙলো। যে ট্রাম্প যখন ইরানকে আক্রমণ করলেন, তখন কিন্তু কমিউনিস্ট পার্টি সেই মাটিতে দাঁড়িয়ে যারা খামেইনির বিরুদ্ধে লড়াই করছিলেন, তারা ঐক্যবদ্ধভাবে ইরানকে রক্ষার জন্য চেষ্টা করেছেন। যে সাম্রাজ্যবাদী আক্রমণ আরও বিপজ্জনক আক্রমণ। এবং এইভাবেই ধরুন চড়াই উত্তরায়ের মধ্য দিয়ে সমাজ এগোয়, এবং আগামী দিনে আমার বিশ্বাস গোটা ইরান এবং গোটা আরব দেশেও কমিউনিস্ট পার্টি তাদের শক্তি নিয়ে পরবর্তীকালে শাসন ক্ষমতায় আসবেন। একটা কথা বলা হয় যুদ্ধ বিপ্লব ডেকে আনে, কারণ প্রথম বিশ্বযুদ্ধের পরে দেখেছিলাম আমরা সোভিয়েত ইউনিয়ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দেখেছিলাম একটা বিরাট অংশ লাল হয়ে গেল। এখন কি সেই সম্ভাবনা বলা যাবে? বটেই তো। এখন অন্ততপক্ষে মানুষ তো এটা বুঝতে পারছেন যে ধর্মীয় উন্মাদনার ভিত্তির ওপর দাঁড়িয়ে যে যুদ্ধ, আজকে ইসরায়েলের যুদ্ধটা কি? ইসরায়েলের যুদ্ধ হচ্ছে প্রকৃতপক্ষে ইহুদি অভিমানকে রক্ষা করা, আর তো কিছু না। এবং তার সঙ্গে তারা আমেরিকান সাম্রাজ্যবাদের যোগাযোগ, দক্ষিণপন্থী চিন্তায় যা হয়, তারা একটা জাতিকে প্রায় ধ্বংস করে দিচ্ছেন বোমা মেরে, নির্বিচারে আক্রমণ করছেন। আমার দুঃখ যে ভারতবর্ষ তাদের বিরুদ্ধে সমালোচনা করার মতো সাহস দেখাতে পারছেন না মোদির নেতৃত্বে। অথচ যে ভারতবর্ষ একসময় সবসময়ই যে প্রান্তিক স্তরের যে সমস্ত দেশেরা ছিলেন তাদের পক্ষে দাঁড়িয়েছিলেন, আজকে ভারতবর্ষ সেটা নেই। এই যুদ্ধের মধ্য দিয়ে সাধারণ পৃথিবীর নিপীড়িত মানুষের কাছে এটা প্রমাণ হচ্ছে যে ধর্ম, পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ তা মানুষকে স্বস্তি দিতে পারে না। মানুষ তখনই স্বস্তির পথটা খুঁজে বার করবে, এবং সেটাই হয়তো আগামী দিনে নতুন করে বিশ্ব বিপ্লবের পথে পা বাড়াবে মানুষ। ইরানের পরিস্থিতির সঙ্গে ভারতের পরিস্থিতির কোনো তুলনা না করেই পশ্চিমবঙ্গের পরিস্থিতির দিকে তাকালেও আমরা দেখি ধর্ম এবং সাম্রাজ্যবাদের একটা অদ্ভুত মৃগয়া ক্ষেত্র যেন হয়ে উঠছে। পশ্চিমবঙ্গের রাজনীতির প্রধান জায়গা এখন ধর্ম, যেটা সিপিএমের আমলে অনেক ভুল থাকলেও এরকম জায়গা হয়তো সিপিএমের আমলে ছিল না। কিন্তু আবার আরেকটা কথাও আমরা দেখছি ভয়ঙ্করভাবে, এই যে পার্টির মধ্যে এত রামরেডের সংখ্যা বৃদ্ধি, মানুষ বলছে যে মমতাকে একমাত্র সিপিএম রুখতে পারবে হচ্ছে বিজেপি। এই বিষয়টা আপনার কীভাবে? এটা হচ্ছে একদম পোষিত প্রচার মাধ্যম। তারা এই ধরনের একটা ধারণা তৈরি করেন। যখনই দেখছেন যে প্রচণ্ড ক্ষোভ বাড়ছে, এবং সেই ক্ষোভটা অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে, সব দিক থেকে ক্ষোভ বাড়ছে, তাহলে বিকল্প তো বাম। মানুষ তো স্বভাবতই বিকল্প বামের দিকে আসবেন। এই ধারণাটাকে পাল্টে দেওয়া হচ্ছে যে মমতা দুর্নীতি করছেন, মমতা ধর্মীয় আন্দোলনকে প্রশ্রয় দিচ্ছেন, একই কাজ বিজেপিও করছেন। কিন্তু প্রচার মাধ্যমের এই ভূমিকা যে না না এটা গেলে পরে ওটা আসবে, অর্থাৎ টাকার এপিট আর ওপিট, এইটা সিপিএমের সাধারণ কর্মী সমর্থকদের সাথে কথা বলেও তারাও এক কথা বলছে যে একমাত্র ন্যারেটিভ, প্রচারের ন্যারেটিভে আপনারা জানেন তো এই সময়টায় প্রচার যন্ত্রের যে ব্যাপক ক্ষমতা, এখন তবু সোশ্যাল মিডিয়া হওয়াতে আমাদের মতো কিছু কণ্ঠস্বর হয়তো মানুষের কাছে বিভিন্নভাবে পৌঁছচ্ছে। কিন্তু এই যে পোষিত মাধ্যম, যাদের আমরা গদি মিডিয়া বলি বা আমি বলি পুঁজি পোষিত মাধ্যম, তারা তো পুঁজির স্বার্থেই কথা বলবেন। পুঁজির স্বার্থে কথা বলতে গেলে পুঁজির যে সংস্কৃতি, সেই সংস্কৃতি তারা প্রচার করবেন। তারা কখনোই চাইবেন না যে পুঁজির আদর্শ বিরোধী কোনো রাজনৈতিক গোষ্ঠী তৈরি হোক। তাই পশ্চিমবঙ্গের বুকে একটা সময় মানুষের যে অধিকারটা প্রতিষ্ঠিত হয়েছিল তা পুঁজিকে আতঙ্কিত করেছিল। সেই পুঁজি সার্বিকভাবেই বিভিন্ন শক্তিকে এক জায়গায় জড়ো করতে পেরেছিল বাম বিরোধী প্রচারের মধ্য দিয়ে,
উগ্র বামপন্থা, উগ্র দক্ষিণপন্থা, ধর্মীয় মৌলবাদ সব এক জায়গায় গিয়ে পশ্চিমবঙ্গে বামপন্থী যে আমরা বলি মূল বামপন্থী আন্দোলন, তার বিরুদ্ধে একটা সাময়িক সাফল্য তারা পেয়েছিল। আজকে আবার তারা দেখছেন যে যা চলছে ভারতবর্ষের বুকে, বামপন্থার উত্থান স্বাভাবিক, অতএব তাকে রোকবার জন্যই প্রচার মাধ্যমে এমনভাবে প্রচার করো যাতে সাধারণ মানুষ একটু বিভ্রান্ত হয়ে যায়। এখন সাধারণ মানুষকে যে বিনোদনের রাস্তা থেকে বাড়ি ফিরে টেলিভিশন, আর টেলিভিশনে যে সমস্ত কমিউনিস্ট পার্টিরও তো পাল্টা একটা প্রচার থাকে ভয়ঙ্কর, সেটা কেন চ্যাম্পিয়ন হয়? কমিউনিস্ট পার্টি প্রচার ভয়ঙ্কর হওয়া উচিত, সেটা তো এই প্রচার মাধ্যমের সঙ্গে প্রতিযোগিতায় পারবে না। কেন একটা মিডিয়া যত সহজে রান্নাঘরে ঢুকে যাবে, তত সহজে তো কমিউনিস্ট পার্টির প্রচার ঢুকবে না। কমিউনিস্ট পার্টির প্রচার তো মানুষের অভিজ্ঞতা, লড়াইয়ের মধ্য দিয়ে হবে। বামপন্থী যুব নেতৃত্ব বলে দিচ্ছে, আমি নাম নিচ্ছি না, আপনিও চিনবেন, যে বিজেপি এলে এমন কি আর ক্ষতি হয়? না, যারা বলছেন তাদের তো রাজনীতি সম্পর্কে স্পষ্ট ধারণা নেই। সে বামপন্থী হয়তো ভাবনা চিন্তায় প্রাণিত হচ্ছেন, কিন্তু ভেতরে ভেতরে এরকম একটা ধর্মীয় অনুভূতি কাজ করে, আমি অনেকের মধ্যেই দেখেছি। যুব নেতৃত্ব কিন্তু হয়তো হতে পারে যুব নেতৃত্ব, যুব হলে পরেই সে তো একেবারে আদর্শে সম্পৃক্ত হয়ে যাচ্ছে, ভাবার তো কোনো কারণ নেই। যারা ভাবছেন যে বিজেপি এলে ক্ষতি কী, তারা বিজেপির যে মূল চরিত্র সে সম্পর্কে উপলব্ধি নেই। তৃণমূল দেখে যে আতঙ্কিত হচ্ছে সে বুঝতে পারছে না তৃণমূল এবং বিজেপি উভয়ই একে অপরের পরিপূরক। আমি একে ধরে ওকে ধরবো, একে ছেড়ে তাকে ধরবো, এই ভাবনাটাই ভুল। আমাকে বিকল্প পন্থা, বামপন্থার উপরেই আমার প্রত্যয় রাখতে হবে। একটা কথা বলি, মাঝে অনেকে বলছিলেন যে আপনার জন্যই নাকি নোবেল পুরস্কারটা অপেক্ষা করছে, বাংলার রাজনীতি নাকি আপনি নোবেল পুরস্কার পেতে চলেছেন, এবং আপনার জন্যই নাকি 26,000 মানুষের চাকরি আটকে গেছে, এটাই সরকারের ন্যারেটিভ। এবং একটা মিডিয়া সেল বলে আপনি নাকি বিনাশ রঞ্জন। এই যে মিডিয়া এই প্রচার করছে, তো তার পাল্টা কিন্তু মানুষের অভিজ্ঞতা বাড়ছে যে তাহলে মিডিয়া কী চায়, যে দুর্নীতিটা লালন পালন হোক। দুর্নীতি হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক অংশের শিক্ষিত সম্প্রদায় তারা ক্ষুব্ধ, তারা মামলা করেছেন। মামলাটা তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য করেনি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য যারা বিচার প্রার্থী তাদের হয়ে সওয়াল করেছেন, আইনি সওয়াল। ওদের ক্ষোভটা হচ্ছে যে আইনি সওয়াল করার সময় এত তীক্ষ্ণভাবে কেন সওয়াল করা হলো, এবং কেন গোটা নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতিগ্রস্ত এই সওয়ালটা করা হলো। অর্থাৎ ওরা চেয়েছিলেন যে দুর্নীতি হয়েছে 2-4 জনের উপর দিয়ে যাক, আর বাদবাকি সব ঠিকই থাক। এই ন্যারেটিভটা তো তৈরি করে, এবং সেই ন্যারেটিভ তৈরি করার ফলে ওইটা বুদবুদ যেমন ফেটে যায়। এই যে বললেন না নোবেল প্রাইজটা দেওয়া হবে, এটা বুঝতে হবে যে চূড়ান্ত হতাশার মধ্য দিয়ে কোনো প্রচার দেখছিলাম, মনে হচ্ছিল যেন আপনি নোবেলটা পাচ্ছেন পশ্চিমবঙ্গে। সেই তো ওরা অন্ততপক্ষে নোবেল জীবনে পাই বা না পাই, এইটুকু তো প্রচার হয়ে গেল যে নোবেল দেবো। আচ্ছা, এবার আরেকটু সিরিয়াস জায়গায় যাই। এই প্রতিকুর রহমান ইস্যুটাকে কি বলবেন? সে গুরুত্বই দিই না, আমি গুরুত্বই দিই না। তার যে অভিযোগগুলো যে পার্টিতে গণতন্ত্র, এই অভিযোগগুলো অনর্থক, অপ্রয়োজনীয়। আমি যখন অধঃপতনের পথে যাই না, তখন প্রথমে বলতে কী করে পা হড়কে গেছে। অধঃপতিত হওয়ার মুহূর্তে তো একটা কিছু যুক্তি দিতে হবে। কী করে পড়ে গেলাম, পা হড়কে গেছে। পা হড়কে গেছে, উঠে দাঁড়িয়ে হাঁটার ব্যাপার নেই, পার করে গেছে তো আমি আরও তলিয়ে গেলাম। আর ধরুন এই একটা জিনিস বুঝতে হয় যে প্রচার মাধ্যম প্রতিকূলকে এত গুরুত্ব দিচ্ছে কেন। সেই গুরুত্ব তো দুদিন আগেও তাকে দেয়নি। যখন সে বাম যুব নেতা, ছাত্র নেতা ছিলেন, তখন কি প্রতিকূলকে এত গুরুত্ব দিয়েছে মিডিয়া? গুরুত্ব কখন দিচ্ছে? যখন প্রতিকূল কমিউনিস্ট মতাদর্শের বিরুদ্ধে কথা বলছে। তার এটা থেকে তো সহজ অঙ্ক, তার প্রচার মাধ্যম সেটাই চায় যেটা কমিউনিস্ট মতাদর্শকে কলুষিত করার চেষ্টা করবে। সেই জন্যই প্রতিকূল নিয়ে তাহলে এটা ইন্টারেস্টিং। ও যখন ছিল তখনও কমিউনিস্ট মতাদর্শ নিয়ে বেশি কথা বলতে ওনাকে আমি দেখিনি। কখনোই না, আমি তাই বলছি কখনোই না। তখন মিডিয়া ওকে পাত্তা দিত না। ছাত্র যুব আন্দোলন করছেন ভালো। স্টালিনের একটা কথা রয়েছে, খুব ইন্টারেস্টিং কথা, যদি উচ্চতম কমরেডের সাথে কোনো নিম্ন মানে তথাকথিতভাবে যিনি তলায় রয়েছেন তার যদি কোনো দ্বন্দ্ব হয় পার্টির মধ্যে, দায়িত্বটা তো উচ্চতম কমরেডের বেশি। বটেই তো, এটা তো নিশ্চয়ই, কিন্তু এটা তো রাজনৈতিক মতাদর্শগত কোনো বিরোধ ছিল না। বিরোধটা কোন পর্যায়ের? ব্যক্তিগত ক্ষোভ, ভবিষ্যতের নিরাপত্তা, এত পরিষ্কার বলেই ফেলেছে কান্তি গাঙ্গুলির উদাহরণ দিয়ে। এটা থেকে তো তার মনের ভেতরে কাজ করেছে তার ভবিষ্যতের নিরাপত্তা।
এই পুঁজিবাদী ব্যবস্থায় ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করতে গেলে তাকে তো সেই পথেই যেতে হবে যেখানে সহজেই সে তার ভবিষ্যৎকে নিরাপদ করতে পারবে। অতএব এই প্রতিকূল নিয়ে আলোচনা করে লাভ নেই। আমি একটা কথা বলি, দেখুন এটা তো ম্যারাথন দৌড়। আমি এই সমাজ থেকেই দৌড় শুরু করেছি, করতে করতে আমি একটা উন্নততর সমাজের কথা ভাবি, সেখানে যাব। এই পথ চলতে চলতে কত মানুষ হুমড়ি খেয়ে পড়ে যাবেন, তা বলে কি গতিটা রুদ্ধ হবে? সে এগিয়ে যাবে। কিন্তু গরিব, ধরুন মানে কমিউনিস্ট পার্টির মধ্যে বা শ্রেণী বিভক্ত সমাজে সব জায়গায় প্রতিকূলরা যে ক্লাস থেকে উঠে এসছে তাদের কাছে তো এটাও একটা বড় চ্যালেঞ্জ আগামী দিনে বেঁচে থাকাটা। না, এখন চ্যালেঞ্জ তো বটেই। আমি তো এই সমাজে কি বেঁচে আছি? যে সমাজ থেকে আসছো সেখানে তুমি কীভাবে বেঁচে আছো? সেখানে তুমি তো বেঁচে আছো তোমার সম্মান নিয়ে, তোমার শ্রমের ভিত্তিতে, শ্রমলব্ধ উপার্জনের মধ্য দিয়ে বেঁচে আছো তুমি। সেখানে তো মুনাফা যাতে ফুল টাইমার কাঠামোটা কি আগে যেভাবে ছিল লেনের সময়, আজকে কি সেটা একটা বিরাট পরিবর্তন আসার সুযোগ এসছে নাকি? না, হোল টাইমার যারা, দেখুন, যারা নিজস্ব আদর্শে প্রাণিত হন তারাই হোল টাইমার হন। আমার পার্টির মধ্যে হোল টাইমারদের ওয়েজ খুবই কম, কোনো সন্দেহ নেই। কেন, আমাদের তো অর্থ উপার্জনের অন্য কোনো রাস্তা নেই। আমরা তো ইলেকট্রাল বন্ডের টাকা নিতে পারবো না, আমরা কর্পোরেট ট্রাস্টের টাকাও নিতে পারবো না। আমাদের পার্টি কর্মীদের দেওয়া লেভি, তার ভিত্তিতেই আমাদের এগুলো ওয়েজ দিতে হয়। কিন্তু আমরা সকলেই স্বীকার করি যে এটা খুব ওয়েজ কম, ওয়েজ বাড়ানো দরকার। কিন্তু সেটা বারবার আমার সোর্সটা কী, কোত্থেকে আসবে? আমি কি অন্য কারো পকেট কাটতে পারি? আমাদের পার্টির মধ্যে আছে ত্রুটি, আছে দুর্বলতা আছে, কিন্তু ত্রুটি দুর্বলতাটাকে বড় করে দেখিয়ে উদ্দেশ্যটাকে ছোট করে দেখানোটা হচ্ছে এক ধরনের কি বলবো, অসৎ চিন্তা। কিন্তু অন্য আরেকটা প্রশ্ন ভয়ঙ্করভাবে থাকে, আপনার পার্টির একটা বড় অংশ মানে নিচু তলার কর্মী যাদের বলা হয়, নিচু তলা শব্দটা নিয়ে আমার আপত্তি আছে, তথাকথিত মেইন স্ট্রিম ভাষায় বলি, তারা বিজেপিতে চলে যাচ্ছে এবং নেতৃত্বের একটা বড় অংশ তৃণমূলকে বেছে নিচ্ছে। এটা কিন্তু খুব ভুল ধারণা, এটা খুব ভুল ধারণা। এবং এই প্রচারটা কিন্তু প্রচার মাধ্যম চালিয়ে যাচ্ছে। আপনি দেখুন তো, প্রতিটা সংকটে যারা কাজ করছেন মাঠে ঘাটে তারা কি বিজেপি গেছেন? তবে এই যে ব্যাপক কোভিড, মানুষ যখন অত্যন্ত অসহায়, তখন যারা নিচে কাজ করলো তারা কারা? আসলে কলুষিত করবার জন্যই এই প্রচার মাধ্যম এই সমস্ত প্রচার চালিয়ে যান। তারা কিন্তু যেই ছেলেটা গ্রামের মধ্যে থেকে হয়তো ক্ষেত মজুর হিসেবে কাজ করছেন, লড়াই করছেন, জমির আন্দোলন করছেন, তার ওয়েজ বৃদ্ধির আন্দোলন করছেন, তার কথা বলবেন না। যদি আন্দোলন করতে গিয়ে কারো পা ফিসকে যায় তাহলে তার কথা বলবেন। আজকের মতো দুটো প্রশ্ন দিয়ে শেষ করব, অন্যদিন অন্য আরেকটা জায়গায় যাওয়ার চেষ্টা করব, আরও গভীরতর বৃহত্তর জায়গায়। একটা বিষয় আজকে দেখা যাচ্ছে কি, যে গোটা ভারতবর্ষ জুড়েই একটা বাম বিকল্পের একটা দার্শনিক সম্ভাবনা তৈরি হচ্ছে। এটাকে আপনি কীভাবে দেখছেন? গোটা দেশেই বাম বিকল্প ক্রমশ মানুষের কাছে গ্রহণযোগ্যতার দিকে যাচ্ছে। আপনারা দেখেছেন কৃষক আন্দোলন, আপনারা সাম্প্রতিককালে দেখলেন যে গোটা দেশ জুড়ে যেভাবে শিল্প ধর্মঘট হলো, সর্বত্রই ধীরে ধীরে মানুষ এই উপলব্ধির মধ্যে আসছেন যে বিকল্প হচ্ছে বাম। সেই জন্যেই গোটা দেশ জুড়ে এটা আসছে এবং এটা হবে। বৃহত্তর বাম ঐক্যই গড়ে উঠবে লড়াইয়ের মধ্য দিয়ে। জ্যোতিবাবু প্রধানমন্ত্রী হলে তো আমরা অন্তত ভারতবর্ষের বামপন্থীদের এক অংশ মনে করেন তাহলে বিজেপি এবং তৃণমূলের এই উত্থান। দেখুন, কি হয়েছে কি হয়নি এটা নিয়ে তো সময় নষ্ট করে লাভ নেই। ঐতিহাসিক ভুল মনে করেন? আমরা তো শিক্ষা নিয়ে এগোবো। আমরা হ্যাঁ, নিশ্চয়ই। আমরা যখন সংসদীয় গণতন্ত্রে আছি তখন ওই রকম একটা পরিস্থিতি যদি তৈরি হয়, গোটা দেশের লোক চাইছেন দেশের সংকটময় মুহূর্তে একজন বামপন্থী নেতাকে দায়িত্ব নেওয়ার কথা, তো সেটা তো এবং এই ঘটনার মধ্যেও জ্যোতি বসু একজন কমিউনিস্ট নেতা হিসেবে যে দৃষ্টান্ত স্থাপন করলেন, এটাই তো শিক্ষণীয়। সেই দৃষ্টান্তটা হচ্ছে যে সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্ত দলের মধ্যে আমার পছন্দ না হলেও আমি সেটা মেনে নিলাম। জ্যোতিবাবু তখন তো যদি দলীয় শৃঙ্খলা না মেনে তিনি বলতে পারতেন আমি প্রধানমন্ত্রী হবো, সবাই রাজি আছে, প্রধানমন্ত্রী হতে পারতেন। কিন্তু সেটা নয়। যেটা শিক্ষণীয় জ্যোতিবাবুর ঘটনা থেকে আমি প্রত্যেক জায়গায় বলি যে কোনো প্রলোভনের মুখে দাঁড়িয়ে, যে কোনো সুযোগের মুখে দাঁড়িয়ে যদি সিদ্ধান্ত হয়, সেই সিদ্ধান্ত পছন্দ না হলেও মানতে হবে। জ্যোতিবাবু বলেছিলেন দিস ইজ হিস্টোরিক্যাল ব্লান্ডার, কিন্তু তিনি সিদ্ধান্তটা মেনেছিলেন। আপনি স্বাচ্ছন্দ্যে এই প্রশ্নটা স্কিপ করতে পারেন, আমি তাহলে করব না। মোহাম্মদ সেলিমকে রাজ্য সম্পাদক হিসেবে ক নাম্বার দেবেন?
এগুলো অবান্তর প্রশ্ন, এগুলো নম্বর দেওয়ার ব্যাপার না, না। আপনি কীভাবে দেখছেন? বা স্টালিন চেষ্টা করছেন তো, রাজ্য সম্পাদক হয়েছেন, প্রচণ্ড পরিশ্রম করছেন, অস্বীকার করে লাভটা কি? তিনি যা চাইছেন সমস্ত তরুণ সম্প্রদায়কে আন্দোলনে জড়ো করে কাজ করতে, আমি তো কোনো রকম এতে কোনো খারাপ কিছু দেখছি না। তো আপ্রাণ চেষ্টা করছেন, এবং তিনি চেষ্টা করছেন তো পার্টির যে কর্মসূচি ভিত্তিক, অতএব এটা নিয়ে এটা মতাদর্শগত ডেভেলপমেন্টের যে জায়গাটা থাকে সেখানে কি সাফল্য পেয়েছেন? হতে পারে। দেখুন, সবই তো একসঙ্গে হয় না, মতাদর্শগত লড়াইও হবে, পার্টির ভেতরেও লড়াই হবে। পার্টির ভেতরে এখন প্রচুর ক্লাস শুরু হয়েছে, হবে। এই সমস্ত পার্টির ভেতরে সংগঠিত শক্তি আছে। বাইরের প্রচার মাধ্যম দিয়ে তো খুব একটা বেশি সাধারণ মানুষকে বিভ্রান্ত করা যায়, কিন্তু আমি বললাম যে ছেলেটা ক্ষেত মজুরের কাজ করছে, জমির লড়াই করছে লাল ঝান্ডা নিয়ে, তাকে বিভ্রান্ত করা যায় না। সীতারাম ইয়েচুরির অভাবটা কীভাবে দেখি? এইগুলো না তো, সীতারাম একজন ভালো নেতা ছিলেন, নিঃসন্দেহে ভালো নেতা ছিলেন, একজন ভালো নেতা। তার অবর্তমানে সকলেরই মনে হবে তিনি থাকলে ভালো হতো, কিন্তু এটা এই নয় যে শূন্যতা হয়েছে আর শূন্যতা পূরণ হবে না। ফলে শঙ্খ ঘোষের সেই কবিতা দিয়েই আমরা শেষ করছি, শূন্যতাই যেন শুধু, শূন্যতার ভেতরে এত ঢেউ আছে সে কথা জানো না। সেই ঢেউয়ের গল্প বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে বললেন। ধন্যবাদ আপনি। নমস্কার।